তো ১৯০৫ সালে আমাদের পরিচিত বিজ্ঞানী, আমরা সবাই চিনি আইনস্টাইন। তো উনি লোকসমাজে এসে একটা থিওরি উপস্থাপন করলেন। যে থিওরিটার একটা পার্ট আমাদের সকলের জানা। আর যখন লোকেদের বলল, লোকেরা সবাই একদম ভালোভাবে ওটা মেনে নিল। সেটা কি? তুই এক্সাম্পল আস ভাবি। মানে যদি একটা মৃত ডেড বডিকে যদি জ্বালানো হয়, কি হবে? ওখান থেকে কি পাবো? ওর যে বডির যে মাসটা মানে ভরটা, ওটা পুরোপুরিভাবে এনার্জিতে ট্রান্সফর্ম হয়ে যাবে। মানে রূপান্তরিত হয়ে যাবে। মানে কিছু শক্তি উৎপন্ন হবে। তাপ শক্তি, আরো অনেক কিছু উৎপন্ন হবে, অনেক শক্তি। তো ওনার যে থিওরি, এটার একটা পার্ট হচ্ছে এটা। এটা সকলের জানা ছিল। কিন্তু সেকেন্ড পার্ট, যেটা থিওরিটা বলছে, সেটা কিন্তু সকলের কাছে অজানা ছিল। উনি বললেন, যে শক্তিগুলো রূপান্তরিত হলো, যদি কষ্ট করে ওগুলোকে যদি আমরা একত্রিত করি, সেম হিউম্যান বডিটা ফিরে পাবো। অর্থাৎ ওই শক্তিগুলোকে কিন্তু আমরা একত্রিত করে ওই ভরটাকে পেয়ে যাবো। মানে যদি ওই মৃত ডেড বডিটা ওজন ভর মাপি না, যে ভর ছিল সেম ভর পেয়ে যাবো। ওই শক্তি থেকে সেম ভর পেয়ে যাবো। যেটা সকলের মানে বলতে পারিস মানে মাথায় একদম নাড়িয়ে দিয়েছিল। ঠিক আছে? এখন প্রশ্ন, এটা বাস্তবে কি সম্ভব? এটা বাস্তবে সম্ভব কি এরকম ভাবে একটা লোক মারা গেল, মারা যাওয়ার পর তাদের বডিটা সেখানে যে জ্বালানোর পরে আবার ওই শক্তিগুলোকে একত্রিত করে সেম বডি পেয়ে যাবো? এখন দেখ, এটা নিয়ে গবেষণা এখন চলছে। এখন এটা মারা যাওয়া নিয়ে না, এটা নিয়ে গবেষণা এমন ভাবে চলছে, লোকটা মরলই না। ধর ওই লোকটাকে পুরো লোকটার শরীরটা পুরো এনার্জিতে রূপান্তরিত হয়ে গেল। এবার তা থেকে লোকটাকে পাওয়া যাবে কিনা এরকম নিয়ে চলছে। ঠিক আছে? এখন প্রশ্ন এটা বলতে পারিস যে লোকটা পাবো, এবারে ওই এনার্জিটাকে করার পরে তার চোখ, নাক, মুখ, কান কোথায় থাকবে সেটা জানি না। হয় এখানে নাকের নাক এখানে থাকবে, চোখ এখানে থাকবে। এটা নিয়ে সিওর না যে কোথায় থাকবে। কিন্তু কি থিওরি অনুযায়ী এটা পাওয়া সম্ভব। এখন এরকম মেশিন এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি যেটা দিয়ে এটা করা যাবে। তাই জন্য কিন্তু এখনো আদত এখনো পক্ষে মানে এখন বর্তমানে ওই যে টাইম ট্রাভেল ব্যাপারটা এখন পসিবল নয়। তবে কিছু আছে যেখানে একটা গল্প আছে যেখানে একজন বলতে পারিস টাইম ট্রাভেল করেছিল এবং যার বয়স পৃথিবীর সমস্ত লোকের বয়সের চেয়ে 0.02 সেকেন্ড কম ছিল। এবারে টাইম ট্রাভেল নিয়ে যদি তোরা জানতে চাস, তো আমাকে কমেন্ট করিস, সেখানে আমি তারপরে একটা নতুন একটা ভিডিও বানিয়ে যেখানে টাইম ট্রাভেলকে এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে? আমার একটা বড় ভিডিও হয়ে যাবে, তাই জন্য আজকে কিছু বলছি না। তো এখন এখন যে প্রশ্নটা আসে, আমরা টাইম ট্রাভেল বলতে দুরকম খুব ভালোভাবে পরিচিত। পাস্টে ট্রাভেল আর ফিউচারে ট্রাভেল। এখন বর্তমানের ক্ষেত্রে যদি বলি ফিউচার ট্রাভেল সম্ভব। ওই রকম কিছু সময়ের জন্য। এর বেশি সময়ের জন্য হয় না। ঠিক আছে? তার জন্য যন্ত্র আবিষ্কার হচ্ছে। কিংবা একটা ক্যাপসুল বানানো হতে পারে নাসা এটার দ্বারা। ঠিক আছে? যার দ্বারা সম্ভব হবে পরে। এখন বর্তমানে সম্ভব নয়। এবার যেটা পাস্টে কি সম্ভব? যেটা নিয়ে একটা প্যারাডক্স আছে। প্যারাডক্স বলতে কি বোঝায়? প্যারাডক্স বলতে যার কোনো উত্তর নেই। ঠিক আছে? যার কোনো উত্তর নেই। যেমন একটা প্যারাডক্স বলতে পারিস যে ডিম আগে না মুরগি আগে? এটা একটা প্যারাডক্স। যার কোনো উত্তর নেই। তো সেরকমই এটাও একটা প্যারাডক্স আছে। প্যারাডক্স হচ্ছে যেটা, যদি আমি অতীতে গিয়ে আমার দাদু মানে কি বলবো? দাদু যখন শৈশব রয়েছে বাচ্চা অবস্থায় যদি মেরে দিতাম। এখন প্রশ্ন, যদি মেরে দিতাম, এখন প্রশ্ন যেটা যে তাহলে গিয়ে মারলোটা কে? মানে দাদু ওখানে শৈশব অবস্থায় যখন হয়েছে তার মানে বাবা হয়নি। তার মানে যদি মারা যায় তাহলে মানে আমিও হইনি। তাহলে দাদুকে মারলোটা কে? কি জিনিসটা ক্লিয়ার হচ্ছে কিছু? মানে গুলিয়ে যাচ্ছে না যে কে মারলো? তো এই কনসেপ্টটা যদি হয় তার মানে দাদুকে মারলোটা কি? এরকম একটা প্রশ্ন আসে। আর যদি দাদুকে মারে তো আমি এলাম কি করে? দাদু যদি মরে যায় তখন তাহলে আমি এলাম কি করে? এরকম প্রশ্ন আসে। তো যেটা নিয়ে একটা বললাম না, এটা হচ্ছে গ্র্যান্ডফাদার প্যারাডক্স। এটাকে বলা হয় গ্র্যান্ডফাদার প্যারাডক্স। এটা রয়েছে। তো এটা সলভ মানে এর কোনো উত্তর নেই। তো এখন এটার পরে কিন্তু মাল্টিভার্সের কনসেপ্ট চলে আসে। তো এইটার সলিউশন দেওয়ার জন্য যেটা নিয়ে আজকে কিছু বলছি না। আজকে যেটা জানাবো, ঠিক আছে? যেটা আমরা জেনেছি E equals to mc স্কোয়ার, অর্থাৎ থিওরি অফ রিলেটিভিটি। যেখানে যেখানে সি কে বলা হয় আলোর বেগ। সি কে বলা হয় আলোর বেগ।
যার মানটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন দেখ এই সূত্র দ্বারা ক্লিয়ার হচ্ছে কি, ই বলতে এনার্জি, এম বলতে মাস। এবার দেখ এখানে আমার ভরটাই বসিয়ে দে, আমার মাসটাই বসিয়ে দে, সির মান তো জানা আছে আমার সবার, আমার ভরটাকে বসিয়ে দে। তার মানে সেখান থেকে আমার ভর যদি বসিয়ে দিই, বা তোরা নিজেদের ভর যদি বসিয়ে দিস, ওখান থেকে তোদের ভরের হিসেবে কত এনার্জি পাবো জানতে পারবি, এটা পাবো আমরা। এবারে একইভাবে এই সূত্রকে যদি আরেকটু ভাবে ইউজ করি অন্যভাবে, এটাকে আমরা বলতে পারি এম ইকুয়ালস টু ই বাই সি স্কোয়ার। যেখান থেকে শক্তিকে বসিয়ে দে, দেখ সেই মাস পেয়ে যাবি। তার মানে এটাই কিন্তু ওই সূত্রটা যেটা বলছে কি, যে ওই ভর থেকে শক্তিকে পরিবর্তন করা যায়, আর মানে রূপান্তর করা যায়, আর ওই শক্তি থেকে, একই পরিমাণ শক্তি থেকে সেম ভরে আমরা চলে আসতে পারি। এটাই কিন্তু ওটার প্রমাণ দিচ্ছে। তো এটা নিয়ে এটার মানে কি করে আবিষ্কার হয়েছে সেটা বিস্তারিত বলছি না। এটা বড় একটা বই রয়েছে যেটা পড়তে গেলে মানে মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? আইনস্টাইনের মতো লোকের ভাবনা, যেটা আমি এখন উপস্থাপন করতে পারবো না। ঠিক আছে? যেটা আমাদের এটা সবাইকে জেনে রাখতে হয়, এবং এটা একদম অ্যাকুরেট, এটা সঠিক এটা। তো এটা নিয়ে নেক্সট ক্লাসে পরে তোরা যদি বলিস আমি টাইম ট্রাভেল নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তখনই এগুলো সব বলা যাবে। তো এখন যেটা আমাদের চ্যাপ্টারের ভিত্তিতে আছে, যেটা একটু জানতে হবে আমাদেরকে, যেবারে মানে একটু চ্যাপ্টারের ভিত্তিতে আসি, ঠিক আছে? চ্যাপ্টার ভিত্তিতে আসি, যেখানে বলছে কি, ধর একটা কার্বন একটা কার্বন অ্যাটমের ভর হচ্ছে 1 ইউ। ক্লিয়ার হচ্ছে না? যেটাকে বলা হয় 1 AMU। তাও ক্লিয়ার হচ্ছে না? 1 AMU বলতে অ্যাটমিক মাস ইউনিট, তাও ক্লিয়ার হচ্ছে না তো? এবার কি ক্লিয়ার হবে? 1.0 1.067 মনে হয়, 67 ইন্টু 10⁻⁻27 কেজি। একটুখানি দাঁড়া, আমি চেক করে নি এটা ডিজিটটা ঠিক বললাম কিনা। মনে হচ্ছে ঠিকই বলেছি। হ্যাঁ, 1.66, 1.66, একটুখানি মিস্টেক হয়েছে, 1.66। ঠিক আছে? এটাকেই এটাকেই যদি এই সূত্র ইউজ করি, মানে এম এর জায়গায় এটাকে যদি বসিয়ে দিই আর সির জায়গায় ওটাকে বসিয়ে দিই, ওখান থেকে আমরা যে এনার্জিটা পাবো সেটা হচ্ছে 931.5 মেগা ইলেকট্রোভোল্ট। এটা শক্তির একক, এত পরিমাণ এনার্জি পাবো। এখন দেখ, এটা তোদেরকে মনে রাখতে হবে, এইটা একটু তোদেরকে মনে রাখতে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে? একটা কারণ পর্বকে এরকম যদি করি আমরা, এত এনার্জি পাবো, এটা একটু মনে রাখতে হবে ডিজিটটা। ঠিক আছে? এরপরে নেক্সট যেটা আসছে, এই ইভি, যেটা ইভি বলতে আসলে শক্তির একক, এটা ইভি, এটা হচ্ছে শক্তির একক, যেটাকে বলা হয় ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট যেটাকে বলে। ঠিক আছে? আচ্ছা, এখন যেটা 1 মেগা ইলেকট্রোভোল্ট, যেটা বলতে কত বোঝাচ্ছে, 1 মেগা ইলেকট্রোভোল্ট এটা বলতে 10⁶ ইলেকট্রোভোল্ট বোঝাচ্ছে। ওকে, আবার যদি বলি আমরা 1 ইলেকট্রোভোল্ট মেগা ইলেকট্রোভোল্ট, যদি আমরা আরেকটু এরকম ভাবে বলি, এটা বলতে বোঝাচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻13 জুল। এবারে দেখ এই ছকে যেগুলো লিখলাম এইগুলো খুব একটা মনে রাখতে হয় না, আমি দিয়ে দিলাম তাও। যদি পরীক্ষায় এরকম দেখিস অপশানে ডিজিট হিসাবে টিক মার্ক দিয়ে দিবি এমসিকিউতে, আর কিচ্ছু না, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে? এখন যেটা, এটাই বললাম না আসলে টাইম ট্রাভেলের মূল জিনিস এটা। এবার দেখ টাইম ট্রাভেলটা কিসের সাথে এখানে রিলেটেড, আলোর সাথে না? তো টাইম ট্রাভেলটা আসলে পুরোপুরি ভাবে লাইটের সাথে রিলেটেড। তো লাইটটা যারা ভালো করে বুঝতে পারবি, লাইটটা বুঝতে পারলে টাইম ট্রাভেল কি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এবারে সেটা তো বললাম, পরে বলবো যদি তোরা জানতে চাস, নয়তো কি করে আসবে। এবারে দেখ, যদি আমি একটা নিউক্লিয়ার ফ্যামিলির কথা ভাবি, নিউক্লিয়ার ফ্যামিলি কেমন হয়, আমি আগের ভিডিও থেকে বলে আসছি। এটা কি বলেছিলাম, যে নিউক্লিয়ার ফ্যামিলি বলতে নিউক্লিয়াসকে যদি বলি আমি, এটা ধর নিউক্লিয়াস, সেখানে কে কে থাকে, নিউট্রন আর প্রোটন, আর তার বাইরে কি আছে, এইরকম বাচ্চা কাচ্চারা ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে? ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, এটা সবার জানা আছে নিশ্চয়ই, এটা আমি আগের ভিডিও থেকে বলে আসছি এই জিনিসপত্র, তাই এটা নিয়ে নিশ্চয়ই ঘাবড়ানোর প্রশ্ন নেই। কিন্তু যেটা এবারে বলবো, এটা হয়তো তোরা আগে কোথাও শুনিসনি,
এরকম এক্সপ্লেনেশন কেউ দেয়নি। দেখ, নিউট্রন আর প্রোটন, আমি এদের বলতে কাকে বলেছিলাম? বলেছিলাম না, নিউট্রন বলতে আসলে ছেলেদের বোঝাচ্ছে আর প্রোটন বলতে মেয়েদের বোঝাচ্ছে। এবারে কেন তোরা আগে ভিডিও দেখতে পারিস ওখানে বলেছিলাম, তাও বলে দিচ্ছি। নিউট্রন বলতে আসলে ছেলেরা কি করে, যদি বাড়ির কর্তা বাবার কথা বলি, কি করে? পুরো বাড়িটাকে নিউট্রাল রাখে, ঠিক আছে? তাই জন্য আমি ছেলে বলতে এন বলেছিলাম, ছেলেরা বলতে নিউট্রনকে বোঝাচ্ছে। আর প্রোটন বলতে প্লাস, চার্জ হচ্ছে প্লাস, মানে মায়েরা কি করে, সেভিংস বাড়ায়, তাই ক্ষেত্রে আমি বলেছিলাম। এখন প্রশ্ন, যে এই দুটো ছেলে মেয়ে, ঠিক আছে, তো এখানে অনেকে আছে, ধর আমি দুটোই এঁকেছি, এরকম নিউটন প্রোটন অনেক থাকতে পারে। এখন প্রশ্ন, এরা এই ছোট্ট ঘরে আছে কি করে? এমনি এমনি ঘরে থাকছে ছেলেমেয়েরা? কি করে আছে? একটু ভাব, কি করে আছে? দেখ, এরা আছে আসলে এটার জন্য, এই নিউট্রন আর প্রোটন, এদের মাঝে একটা শক্তি কাজ করছে। যে শক্তিটা দিচ্ছে, আসলে তোরা বল, নর্মালি বল, এরা কিসের দ্বারা আছে? কিসের দ্বারা? বিয়ে করেছেন তাই জন্য তো আছে, মানে এখানে এদের বিয়ে হয়েছে তাই জন্য এরা এখানে আছে। অর্থাৎ এদের মধ্যে ওই বিয়েটা একটা শক্তির মতো কাজ করছে। এখন সেই শক্তিটার নাম কি? আচ্ছা, বিয়ে বললাম না, বিয়ে বলতে বর সাথে রিলেটেড কিছু একটা শক্তির নাম হবে। তার মানে এদের মধ্যে যে শক্তি কাজ করছে, সেই শক্তিটা হলো বন্ধন শক্তি। এবার বলি, বন্ধন শক্তি বিয়ে বাড়িতে কোথায় কি বন্ধন হয়? কোথায় হয় বিয়েতে? দেখ, বিয়েতে গাঁটছড়া বাঁধা হয়। তো গাঁটছড়া, যত গাঁটকে শক্ত বাঁধা হবে, তত বন্ধন শক্তি বেশি হবে। আর যত হালকা বাঁধবে, বন্ধন শক্তি কম হবে। ঠিক আছে? আমি এটা বিয়ে বাড়ির কনসেপ্টে বলছি না, আমি এটা এখানকার কনসেপ্টে বলছি। তার মানে এখানে এরা দুজন কিসের দ্বারা আছে একসাথে? বন্ধন শক্তি। বন্ধন শক্তি। এবার দেখ, বিয়ে বাড়িতে বন্ধন শক্তিটা পায় গাঁটছড়ার জন্য, ঠিক আছে, মানে ওই বাঁধাটার জন্য। ওটা যত বেশি জোরালো হবে, এখানে এদের মাঝে বন্ধন শক্তি তত বেশি হবে। এখন যদি প্রশ্ন আসে যে এখানে বন্ধন শক্তিটা এরা পাচ্ছে কোথা থেকে, মানে বিয়ে বাড়ির ক্ষেত্রে তো পেয়ে যাচ্ছে গাঁটছড়া থেকে, কিন্তু নর্মালি এটা দুজন নিউক্লিয়াসে পাচ্ছে কি করে, এটা একটা প্রশ্ন আছে। তার জন্য জানতে হবে ভর ত্রুটি। ভর ত্রুটিটা কি আসলে, একটু যদি বলার চেষ্টা করি, ধর নিউক্লিয়াসে একটা ভর আছে, আর নিউক্লিয়াসের মধ্যে এরা দুজন আছে। আচ্ছা বল, এই দুজনের ভরকে আমরা যোগ করতে পারবো, কত ভর আছে? দুজন কি আরো থাকতে পারে, মানে নিউক্লিয়াসে উপস্থিত এই যে নিউট্রন আর প্রোটন, এদের ভরগুলোকে যোগ করতে পারবো। এবারে এদের ভরকে যোগ করে পেয়ে যাবো। দেখা যায় যে এদের দুজনের ভরের যোগফলটা নিউক্লিয়াসের ভরের থেকে কিছুটা বেশি হয়। মানে আমি যদি বলি, একটু ঘুরিয়ে বলি, এদের দুজনের ভরের যোগফলের চেয়ে নিউক্লিয়াসের ভর কিছুটা কম হয়। এবার দেখ, তার মানে যে পরিমাণ ভরটা কমছে না, মানে এদের দুজনের ভর যোগ করে যেটা পাবো, ধর এদের দুজনের ভর যোগ করে ধর 20 পেলিস, 20 কিছু ইউ পেলিস, ঠিক আছে, 20 ইউনিট পেলিস। এখন ধর নিউক্লিয়াসের ভর পেলিস ধর 19.5 ইউনিট, এত পেলিস, ঠিক আছে, এটা পেলিস। এখন এখন তাহলে কতটা কমেছে বলতো নিউক্লিয়াসের ভরটা? 0.5 কমেছে না? তো এই যে ভরটা কমলো, এটা আমি এক্সাম্পলে বোঝাচ্ছি। মানে এদের দুজনের ভরের যোগফলের চেয়ে নিউক্লিয়াসের ভরটা কিছুটা কমেছে, সেটা হচ্ছে এইটা, এক্সাম্পল দিয়ে যদি বলি। তার মানে এইটার জন্য কিছুটা শক্তি পাবো। আর তোরা জানিস যে শক্তির রাশিমালা কি ছিল, কি ছিল, ইকুয়ালস টু এম সি স্কোয়ার। তো আমি যদি ধরি ওই যে ভর কমেছে যতটা, ওটাকে ধর আমি এই চিহ্ন দিয়ে দেখালাম, মানে এইটা যে ক্ষুদ্র ভর, মানে যত পরিমাণ ভরটা কমেছে, তার মানে সির মান তো তোরা জানিস। তার মানে এই যত পরিমাণ ভর কমেছে, মানে ওই অল্প ভরের জন্য অল্প শক্তি পাবো। তাই জন্য এখানেও এই চিহ্নটা বসিয়ে দে। আর এটাই হচ্ছে কিন্তু বন্ধন শক্তির রাশিমালা। আর এটা আসছে কোথা থেকে? এই শক্তিটা আসছে কোত্থেকে? ভর ত্রুটির জন্য। মানে যে পরিমাণ ভরটা কমে গিয়েছে, ওই ভরের যে শক্তি পাচ্ছি, সেটাই আসলে বন্ধন শক্তি। মাথায় ঢুকেছে? এবার চল সংজ্ঞাটা লিখে নে, ঠিক আছে? তো যেটা বলছিলাম, এটার ডেফিনেশনে যাওয়ার আগে, তো আসলে আবার এরকম বলার কারণ হচ্ছে মানে
এরকম কিছুজন আছে এসে মানে আমি যে স্ট্যান্ডটা নিয়ে ইউজ করছি নাইটারে দিয়েছিল, ঠিক আছে? ভিডিওটা পুরো একদম বেকার, পুরো ভেস্তে গিয়েছিল। ওই জন্য আবার করতে হচ্ছে। আচ্ছা যাই হোক, যেটা বললাম একটু আগেই, যেটা বললাম, কি কি আছে বলতো নিউট্রনে? কি কি আছে? নিউট্রন বলি, নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন আছে, এটা বলেছি আমি। এবারে এদের একটা স্পেসিফিক নাম আছে, এদের একটা স্পেসিফিক নাম আছে। এদের দুজনকে বলা হয় নিউক্লিয়ন। লিখে নাও একটুখানি, নিউক্লিয়ন। এদের দুজনকে বলা হয় নিউক্লিয়ন। ওকে, নিউক্লিয়াসের মধ্যে আছে বলে নিউক্লিয়ন নাম দেওয়া হয়েছে। এবার চলো ডেফিনেশনটা বানানো যাক। ভর থিওরিটা আসলে কি? যেটা বললাম, এই নিউট্রন আর প্রোটন সংখ্যা যতগুলো আছে তাদের যে ভর যদি সমষ্টি মানে যোগ করি, দেখা যায় কি নিউক্লিয়াসের ভরের চেয়ে তাদের ভর বেশি। মানে ওদের যে যোগফল করছি তার থেকে নিউক্লিয়াসের ভর কম, এটা দেখা যায়। তো ওটা লিখবো যে পরমাণুর পরমাণুর কেন্দ্রে অবস্থিত, আচ্ছা, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিয়নগুলির নিউক্লিয়নগুলির ভরের, আরে গুড়ি কেন, গুলির ভরের সমষ্টি সমষ্টির চেয়ে নিউক্লিয়াসের ভর কিছুটা কম হয়। নিউক্লিয়াসের ভর কম হয়, তাকেই ভর ত্রুটি বলে, তাকেই ভর ত্রুটি বলে। ওকে, তাকেই ভর ত্রুটি বলে। ঠিক আছে, এটা নিশ্চয় বোঝা গিয়েছে ভর ত্রুটিটা আসলে কি। তো যদি এটা ক্লিয়ার হয়ে থাকে, এটা ক্লিয়ার হয়ে থাকে, এবার দেখো, এবার দেখো একটু নোট লেখো, একটা নোট লেখো, নোট। এটা এর সাথে না, এটা নিচে লিখছি আমি। দেখো, তো একটা পরমাণুতে এই যে এদের মধ্যে যে ভর ত্রুটিটা পাচ্ছি আমরা, ঠিক আছে? তো এখানে মানে আমি বলতে যাচ্ছি ভর কিছুটা কমে গিয়েছে না নিউক্লিয়াসের? তার মানে যে পরিমাণ ভর কমে গিয়েছে সেই ভরটাই তাহলে একদম ওটাই রূপান্তরিত হয়ে কি করে, বন্ধন শক্তিতে কাজ করে। মানে ওই ভরটাই কিন্তু আসলে রূপান্তরিত হয় বন্ধন শক্তিতে। এটা বোঝা যাচ্ছে তো? তার মানে লিখতে পারি আমরা ভর, হ্যাঁ, লেখো এটা, ভর ত্রুটির ফলে ভর ত্রুটির ফলে ওই ন্যূনতম ভরটা, মানে ওই ন্যূনতম ভরের পরিমাণ যে এনার্জি শক্তিটা বন্ধন শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, তার মানে লিখতে পারি ভর ত্রুটির ফলে, আচ্ছা, বা ভর ত্রুটির ক্ষেত্রে, আচ্ছা একটু ভালো ডেফিনেশন যদি আমি বানাই, তো এখানে বলতে পারি ভর ত্রুটির তুল্য শক্তি, তুল্য শক্তি হলো বন্ধন শক্তি। এটা একটু ভালো লেখা হলো, ঠিক আছে, বন্ধন শক্তি। একটু বন্ধন শক্তির ডেফিনেশন দেওয়া যাক, ঠিক আছে, একটু কেন, এইটা কিন্তু 2017-তে এসেছিল, এটা মাধ্যমিক 2017-তে এসেছিল, এটা পড়ে গিয়েছে। তো তোমাদের আসবে না এমন কোনো গ্যারান্টি বলছি না, কিন্তু আসতেই পারে। ঠিক আছে, তার জন্য করাচ্ছি তো আমি, আমি কিন্তু সব করাচ্ছি না, কিছু বেছে বেছে করাচ্ছি। ওকে, তো পরের ক্লাসে তোমরা বুঝতে পারো যে কোনটা বাদ দিয়েছি, যে তোমাদের কাজ দেবো আমি। কারণ দেখো প্রথমত তো যদি বলি যেটা, ঠিক আছে, একটু তো বই পড়তে হবে, ঠিক আছে, একটু তো বই পড়তে হবে। আর সেগুলো আমি বলে দেবো ওদেরকে যে কোনগুলো পড়তে হবে। ওকে, তো চল এটাকে এবার মুছি আমি, ঠিক আছে? এবার বন্ধন শক্তিটা কি সেটা একটু বলি।
নিশ্চয়ই বুঝতে পেরেছিস, বলেছি আমি। তার একটু ডেফিনেশন লেখা যাক। ডেফিনেশনটা লিখলে একটু ভালো হবে। ঠিক আছে? আর একটু যদি ভালো করে বলি বন্ধন শক্তিটা কি, দেখ, ভালো করে দেখ। দেখ, প্রোটন আছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে আর নিউট্রন আছে। ওকে? এবারে এরা একই সাথে আছে। তার মানে এদের মধ্যে একটা শক্তি কাজ করছে, যার জন্য এরা একে অপরের কাছে আছে। হ্যাঁ তো? সেই শক্তি হচ্ছে বন্ধন শক্তি। তো এটা কাজের দিক থেকে আমরা কি জানতে পারি যে এদের মধ্যে কোন শক্তি কাজ করছে, কত পরিমাণে শক্তি কাজ করছে? আমরা নরমালি বাইরে থেকে বলতে পারবো? পারবো কি? পারবো না তো। তো সায়েন্টিস্টরা একটু কাজের দিক থেকে বন্ধন শক্তির ডেফিনেশনটাকে বানিয়েছে। বন্ধন শক্তিটা আসলে কি সেটা আমরা প্র্যাকটিক্যালি কি করে বুঝবো তার জন্য ডেফিনেশনটা বানিয়েছে। সেই ডেফিনেশনটা আমাদের জানতে হবে। আচ্ছা, ভালো করে দেখ। দেখ, দুজন ধর, মানে প্রোটন আর নিউট্রন ধর, দুজন ধর এরকম বন্ধন, তাদের এনার্জির দ্বারা তারা এখন জুড়ে আছে। এবার বল, এই হাতটাকে যদি ছাড়াতে হয়, হাতটা যেরকম ভাবে শক্তির দ্বারা জুড়ে আছে সেই শক্তিতেই আমাদের টানতে হবে, তবেই হাতটা ছেড়ে যাবে। ঠিক তো? তার মানে বল, এটা বল ডেফিনেশন কি হবে তাহলে, এখান থেকেই বল। মানে এদের মধ্যে, মানে এরা দুজন কোথায় আছে, নিউক্লিয়াস, এদেরকে যদি আলাদা করতে হয়, তার মানে আমরা এদেরকে আলাদা করতে, এরা প্রথমত মনে রাখ, এরা কিন্তু একটা শক্তি দ্বারা নিজেকে নিজেদের মধ্যে জুড়ে রেখেছে। এবার এদেরকে আলাদা করতে নিশ্চয়ই আমাদেরকে একটা শক্তি প্রয়োগ করতে হবে, যেটা ওই শক্তির সমান হতে হবে। ওরা যে শক্তিতে লেগে রয়েছে, তবেই তো ওই পরিমাণ শক্তি তো আমাদের ছিটকে যাবে। ঠিক তো? তো যে শক্তি প্রয়োগ করলে ওরা আলাদা হয়ে যাবে, সেটাই হলো বন্ধন শক্তি। ঠিক আছে? সেটাই হচ্ছে কিন্তু বন্ধন শক্তি। চল একটা ডেফিনেশন লিখে রাখ। ঠিক আছে? ডেফিনেশনটা লিখে রাখ। তো বন্ধন শক্তি হয় হেডিং দে। আচ্ছা দেখ, এখানে আমরা কাদের আলাদা করব? পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন আর নিউট্রনকে। ঠিক আছে? তো লেখ, পরমাণুর নিউক্লিয়াসে এক সেকেন্ড, উপস্থিত লেখ সবাই। পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত, বা এরম ভাবে লেখ না, পরমাণুর নিউক্লিয়াস ভেঙে, এটা লেখ, এটা লেখ বড়, একটু ভালো করে লেখ। এটা না লিখে এটা লেখ, পরমাণুর নিউক্লিয়াস ভেঙে, আমি যেমন বলেছি ওটাকে লেখ। ঠিক আছে? ভেঙে, ভেঙে নিউট্রন, নিউট্রন ও প্রোটনকে, প্রোটনকে, দেখ প্রথমত দেখ, দুজনে লেগে আছে না, মানে কেউ মুক্ত নেই, মানে কি বলবো, ফ্রিডম নেই কোনো। ঠিক আছে? কোনো ফ্রিডম নেই। তো আমরা যদি ওই শক্তিটা প্রয়োগ করি, বন্ধন শক্তিটা প্রয়োগ করি, এরা মানে ফ্রিডম পাবে, মানে মুক্ত হবে। তো নিউট্রন ও প্রোটন কি মুক্ত কণায় পরিণত করতে যে শক্তি লাগে, তাই হলো কিন্তু আসলে বন্ধন শক্তি। এটা লিখে নে তোরা, আমি আর লিখছি না। ওটা টাইম ওয়েস্ট হবে এত কিছু বললে। ঠিক আছে? তো যে শক্তি লাগে, আর শক্তিটা লিখে নে যে ন্যূনতম শক্তি। মানে আমরা, দেখ প্রথমত এরকম টানতে গেলে হেঁচড়া টান দিতেই পারি। এবারে আমরা টান দেবো কেমন, আস্তে আস্তে, এরকম ধর জুড়ে আছে, আমরা টান দিচ্ছি, প্রথমে হালকা দেবো, তারপর আস্তে আস্তে টানটাকে বাড়াবো, তারপর আরো বাড়াবো, তারপরে দেখবো লাস্ট, মানে মানে সবচেয়ে কম কত টান দিতে এটা ছেড়ে যাচ্ছে। মানে কেউ চাইলে তো পুরো ঘিরে এরকম টান দিতে পারতো, কিন্তু ওটা দিতে বলছে না। বিজ্ঞানী বলছে টানটা দাও, ঠিক আছে, কোনো ব্যাপার না, একদম আস্তে আস্তে প্রথম শুরু করো, তারপরে দেখো কতটা, একটু বাড়ানোর পরে ও ছেড়ে যাচ্ছে, সেই একদম ছোটটা নাও। ওই জন্য ন্যূনতম লিখবে এখানটা, এখানে লিখবে ন্যূনতম, মানে যে ন্যূনতম, ন্যূনতম শক্তি প্রয়োগ করতে হয়। ঠিক আছে? তাই হলো কিন্তু আসলে বন্ধন শক্তি। ঠিক আছে? এটা তো বোঝা গিয়েছে নিশ্চয়ই সবার। একটু দেখ ক্লিয়ার হচ্ছে কিনা, দেখা যাচ্ছে সবার। তো নেক্সট, এবারে এবারে কিছু কোশ্চেন করাবো। আচ্ছা, কোশ্চেন করালেই কিন্তু তারপরে আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। এটাকে মুছে দিয়ে কোশ্চেনটা করাবো। তার আগে তার আগে কিছু জেনে রাখ।
এগুলো খুব নরমাল বেসিক জিনিস। ক্লাস 9 ছিল, 10 বলি, ক্লাস 9 ছিল। দেখ, এটা কে? এটাকে বলা প্রোটন। প্রোটন, প্রোটনকে দেখানো হয় এইভাবে। এই হচ্ছে প্রোটন, প্রোটনের পি লিখলাম। ওকে, প্রোটনের হচ্ছে ভর হচ্ছে এখানে মানে এর আধান হচ্ছে +1। ওকে, আর ভর হচ্ছে 1। থাকবে মানে, ঠিক আছে। এরপর ইলেকট্রন, এটা সবাই জানিস, এটা আগের ক্লাস থেকেই বলে আসছি আমি। ইলেকট্রন কি হবে? এর আধান হচ্ছে -1 আর ভর, ভর কত? কত হবে? ইলেকট্রনের ভর কত? কি হবে? একটু ভাব। এখানে হবে 1, ঠিক আছে? এখানে হবে 1, মানে ওটা আধানের সাথে সমান ছিল। ওকে, এবারে ইলেকট্রনের ভর আছে। আরে ঘাবড়ে যাচ্ছিস কেন? এটা 0 হবে, ঠিক আছে? এটা আমি এমনি বলছি তোদেরকে, একটুখানি কনফিউশন করার জন্য, কারণ কনফিউজড না হলে কখনো মনে থাকবে না। একটু কনফিউজড হতে হয় লাইফে। এরপরে আসছে নিউট্রন। নিউট্রন যাকে দেখানো হয়, আমি কনফিউজ করবো না আর, ঠিক আছে? যাকে দেখানো হয় নিউটনের হচ্ছে কোনো আধান নেই কিন্তু ভর আছে, ঠিক আছে? এইভাবেই দেখানো হয়। তো এবারে চল এগুলোর রেসপেক্টে কিছু কোশ্চেন করে নেওয়া যাক। যে কোশ্চেন গুলো কিন্তু বলতে পারিস মাধ্যমিকে এসছে, আর কিছু ইম্পর্টেন্ট আমি বেছেও রেখেছি। এবার দেখ, প্রথম কোশ্চেন আমি এখানে ডিজিটালের মতো স্ক্রিনের মতো দিয়ে দেবো, ঠিক আছে? দেখ প্রথম কোশ্চেন এটা, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণু, অপশন তো দেখতে পাচ্ছিস, বল কি হবে? বিটা যদি বেরোয়, বিটা কণা বেরোলে কি হয়? একটু লিখবো নাকি? মনে না লিখবো একটুখানি? দেখ, ধর একটা অ্যাটম আছে XAB, এখান থেকে যদি একটা বিটা কণা বেরিয়ে যায়, আচ্ছা বিটাকে কেমন দেখতে? এরকম ভাবে লেখা হয় না? E-1 0, এরকম লেখা হয় না বিটা কণাকে? বল কি হবে? কি হবে যদি বেরিয়ে যায়? নিশ্চয়ই এখানে কি হবে? +1 যোগ হবে, আর উপরে বি থেকে 0 বাদ দিলে কি হবে? এই জিনিসটা তৈরি হবে তো, একটা ওয়াই তৈরি হবে, মানে এক্সটা চেঞ্জ হয়ে ওয়াই হবে, আর এ থাকে 1 যোগ হবে, মানে A+1। না বুঝতে পারলে আমি কি বলবো? একটাই কথা, পুরোনো লেকচার দেখ, ঠিক আছে? তবেই কিন্তু এগুলো ক্লিয়ার হবে। আমি এগুলো পুরো এক্সপ্লেন করেছি, এবং এরকম ভাবে বলিনি, কিন্তু গল্পের সাহায্যে বলিয়েছি। এবার তোরা দেখ, তোরা নিজেরা খাটবি নাকি এরকম অবুঝের মতো চলে যাবি দেখে, ঠিক আছে? তো দেখতে পারিস, এটা আমি সবসময় তোদেরকে বলবো। তো এখন এখানে যে কোশ্চেন দিয়েছে, আচ্ছা দেখ তো, যদি বিটা বেরোয়, উপরেরটাকে ভর সংখ্যা বলে, বল ভর সংখ্যার কোনো পরিবর্তন হয়েছে? ছিল এটা, বি ছিল উপরে, সেম উপরে বি আছে, তার মানে এখানে কি হবে? ভর সংখ্যা কি হবে? আচ্ছা ভর সংখ্যার উপর তো ডিপেন্ড করছে না, মানে ভর সংখ্যা বাড়ে বা কমে ওটা দিয়ে কিছু হবে না। পারমাণবিক সংখ্যা, দেখ তো পারমাণবিক সংখ্যার নিচে বলে এ ছিল, A+1 হয়েছে, তাহলে কি হবে? বাড়ছে। তার মানে অপশন হচ্ছে বিটা কারেক্ট, ঠিক আছে? এরপরে আমি এটাকে মুছে দিই। এরপরে কোশ্চেনটা দেখ, আলফা কণায় উপস্থিত, আলফা কণায় উপস্থিত, আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেনটা আমি একটু পরে করাবো, ঠিক আছে? এটা এখন করাবো না। তার আগে একটা জিনিস বলে দিই, মানে এটা পরে নেক্সট ক্লাসে করাবো। একটা জিনিস বলে দিই, যে এটা জেনে রাখ, পজিট্রন, এই প্রোটনকে আমি একটু আগে দেখালাম কেমন, এটা তো, এটা দেখালাম তো। তোরা কেউ এটাকে এরম ভাবে দেখাতে পারিস, H11, ঠিক আছে? মানে এটা পুরোপুরি হাইড্রোজেন পরমাণুর সাথে সমান হয়ে যায়। তাই আমি এটাকে আর বলিনি তখন, তাও বলে দিলাম, চল এখনই বলে দিলাম, এটাকে লিখতে পারিস। তো এবারে চল আরেকটা কোশ্চেন যাই, ঠিক আছে? আরেকটা কোশ্চেন, যেটা, হ্যাঁ, ভালো কোশ্চেন কিন্তু, যেটা আজকের ক্লাসে করালাম সেখান থেকে আসছে। শক্তি ও ভরের পারস্পরিক রূপান্তর আইনস্টাইনের সমীকরণটি লেখো। এনার্জি থেকে মাস, মাস থেকে এনার্জি, সমীকরণটা কি ছিল? E mc², ঠিক আছে? E = mc², বুঝতে পারছি সবাই? এরপরে বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের সুস্থিতি কমে। ভালো করে শোন, ভালো করে শোন। বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন বৃদ্ধি পেলে, নিউক্লিয়ন মানে কি? প্রোটন আর নিউট্রন। দেখ, প্রোটন আর নিউট্রনের মাঝে যে বন্ধন শক্তিটা, যদি প্রতিটি নিউক্লিয়ন, মানে নিউক্লিয়ন বলতে এরকম জোর জোর বলছে, তোদের কথা বলছে, যদি বেড়ে যায়, মানে এদের মাঝখানে এনার্জিটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, বল তার মানে নিউক্লিয়াস থেকে এরা, নিউক্লিয়াস ভাঙা যাবে সহজে? বেশি শক্তি প্রয়োগ করতে হবে না। তার মানে যদি নিউক্লিয়াসকে ভাঙা না যায়,
নিউক্লিয়াস তাহলে সুস্থিত, কিন্তু এখানে তো বলেছে সুস্থ নয়, কমে, কিন্তু এটা হলে তো বাড়ে, তাহলে এটাও ভুল হবে। এরপরের কোশ্চেন, 1 AMU ভরের তুল্য শক্তি মেগা ইলেকট্রোভোল্ট এককে কত? এটা তো আমি বলেছি, আর এটা করানোর সময় বলেওছি তো, এরকম আসবে কোশ্চেন। ঠিক আছে, তো এই কোশ্চেন গুলো ছিল। আর একটা কোশ্চেন নিচ্ছি আমি, ঠিক আছে, যে কোশ্চেনটা হচ্ছে, হ্যাঁ এই কোশ্চেন দেখতে পাচ্ছিস, তো এখানে কি বেরোচ্ছে এটা দেখতে হবে। ভালো করে দেখ, ভালো করে দেখ জিনিসটা কি আছে। 226, ঠিক আছে, রেডিয়াম, আর সেখানে 88 আছে। আর আর এখান থেকে যেটা বেরিয়েছে, যাই হোক, যাই বেরোক, ছাগল বেরোক, কুকুর বেরোক, যেই বেরোক, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা তো করবো ক্লিয়ারলি এটা। তো এখানে এখানে বলেছে যে এটা কি হবে, এখানটায় কি হবে, ভালো করে দেখ, সহজে দেখ, ভালো করে দেখ। উপরে কোনো চেঞ্জ হয়েছে? কি চেঞ্জ বলতো? 4 কমেছে না? আচ্ছা বল, কার মাথায় 4 লেখা ছিল, কোন কোনার মাথায়? আলফার মাথায় 4 লেখা ছিল না, আর নিচে 2 লেখা ছিল না? তার মানে ও যদি বেরোয়, 4 কমবে উপর থেকে, নিচে 2 কমবে। দেখ তো 2 কমেছে, দেখ তো 4 কমেছে, তার মানে আলফা বেরিয়েছে, হচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, এর উত্তর তাহলে আলফা কোণ। ওকে, যা বললাম না এগুলো সব করিয়েছি কিন্তু নেক্সট ক্লাসে, তোরা করিস কিন্তু, ঠিক আছে। আর কিছু কোশ্চেন দ্বারা আমি দেখে নি আসে কিনা, এখনো পর্যন্ত আপাতত ছকে যেগুলো আছে সেগুলো দেখে নি দাঁড়া। হুম, আচ্ছা আর একটা কোশ্চেন নিচ্ছি, তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটি বেশি তড়িৎ আধানযুক্ত? কোনটি বেশি তড়িৎ আধানযুক্ত, মানে হাই, মানে তড়িৎ আধান বেশি কোনটায়? ভালো করে দেখ, ভালো করে দেখ, বিটা নেগেটিভ, ঠিক আছে। এটা বল আমাকে, ধর ধর এইরকম একটা পাত আছে, আর এরকম ধর একটা পাত আছে, এখানে শুধু মাইনাস চার্জ ভর্তি, এখানে শুধু প্লাস চার্জ ভর্তি। বলতো কারেন্ট কোন দিকে কোন দিকে যাবে? কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে? ধর এটা তোর ফোন, চার্জ হচ্ছে 100%, আর এটা ধর তোর বন্ধুর ফোন, চার্জ হচ্ছে 55%। বল চার্জ কোন দিক থেকে কোন দিকে যাবে? যদি আমি কেবল দিয়ে জুড়ে দিই, চার্জ কোন দিক থেকে কোন দিকে যাবে? এদিক থেকে এদিকে। এখন তো এই সুবিধা চলে এসছে, এদিক থেকে এদিকে, তার মানে এখানেও কারেন্ট এদিক থেকে এদিকে যাবে। ঠিক আছে, তো এখানে যে কোশ্চেনটা দিয়েছে, তেজস্ক্রিয় রশ্মিগুলোর মধ্যে কোনটি বেশি তড়িৎ আধানযুক্ত? বেশি তড়িৎ আধান বলতে এই পজিটিভকে বোঝাচ্ছে আসলে, ঠিক আছে। পজিটিভ মানে কি, সেভিংস বাড়ছে, এইরকম জিনিসকে বোঝাচ্ছে। এটা কোনটা? আলফা, তার মানে আলফা কণা, এটা বলতে পারি। এরপরে এরপরে নেক্সট কোশ্চেন, ভালো কোশ্চেন দিয়েছি কিন্তু, দেখ কোশ্চেনটা দেখ, আমি করে দিচ্ছি না, একটু ওয়েট করে দিচ্ছি, মুছে নি। দেখ, দেখ যে কোশ্চেন দিয়েছি ওখানে দেখতে পাচ্ছিস, ওখান থেকে যেটা লেখা আছে, ইউরেনিয়াম কত, 92 আর 238, হ্যাঁ এটা দিয়েছে তো, থেকে আলফা কণার নিঃসরণের ফলে, মানে এখান থেকে কে বেরোচ্ছে, আলফা বেরোচ্ছে, ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত? এটা রাফে রাফে করবি, উত্তরটা আমি কিভাবে লিখবো বলে দিচ্ছি, এটা রাফে করছি আমি। ধর ধর এখান থেকে কে বেরোচ্ছে, আলফা কণা, তাহলে নিশ্চয়ই এটা ইউ থাকবে না, এখানে ধর একটা কোনো একটা ভি হয়ে যাবে, ধর ধর এক্স, ধর না যা কিছু হোক এক্স হয়ে যাচ্ছে, ধর আমি জানি না কে উৎপন্ন হচ্ছে, আমার জানা নেই কে উৎপন্ন হচ্ছে। বল আলফার কেমন দেখতে? 2 মাথায় 4, তাহলে ও যদি বেরোয়, উপর থেকে 4 কমবে আর নিচ থেকে 2 কমবে, তাহলে কমিয়ে লেখ, তাহলে 2 কমলে কত হবে, 90, আর এখানে যদি 4 কমাই তাহলে কত হবে, 234। তো এবার কোশ্চেনের উত্তরটা পড়, কোশ্চেনটা পরে পরে, যে যে মানে পরমাণু পাবো, নতুন মৌল পাবো, তার পারমাণবিক সংখ্যা, বল কোথায় লেখা হয় পারমাণবিক সংখ্যা? তাহলে উত্তর কত, 90। ঠিক আছে, আর দ্বারা কোশ্চেন দেখে নি আছে কিনা। আসলে এগুলো মানে বানাতে হয়, ঠিক আছে, এই নোটস আমার বানানো হয়নি এখন আর, তো ওই জন্য কোশ্চেন পাচ্ছি না। আপাতত যা মনে হচ্ছে কোশ্চেন মনে হয় আর নেই, আছে যে কটা হচ্ছে করিয়েছি, আর একটা আছে, এটা নেক্সট ক্লাসে করিয়ে দেবো, ঠিক আছে, এটা আজকে করাবো না, এটা রাখলাম, মাধ্যমিকের কোশ্চেন আছে একটা, যেটা নেক্সট ক্লাসে করাবো। ওকে ঠিক আছে, চল রাখি তাহলে আজকে এতটার জন্য, বাই।